আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। এবারের নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলায় নির্বাচনের সভায় তিনি এই কথা বলেন। এ সময় নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার জন্য কিছু লোক চেষ্টা করছে অভিযোগ করে দেশের মানুষ এবার ভোট দেবে বলেও জানান তিনি। আর দলের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমাও চান দলের মহাসচিব। এটি তার শেষ নির্বাচন উল্লেখ করে সবাইকে ভোট দেওয়ার অনুরোধ জানান মির্জা ফখরুল। আমি মির্জা আলমগীর আপনাদের সামনে জানালে আপনারা অন্তত আমাকে একটা ভোট দেওয়ার কথা। আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। আমার কিছু অপরাধ আছে, ছেলেপেলেরা তো জানেনি, ওরা একটু কথা বলে বেশি, জোরাজোরি করে বেশি, ওদের কারো ব্যবহারে যদি আপনার কোনো কষ্ট পান, আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিবেন। নির্বাচনের আচরণ বিধিনিষেধ না মেনে প্রতিপক্ষকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রচারে এসব কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন 11 দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরাও। লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ ছিল তাদের। বিস্তারিত থাকছে সাকিবুর রহমানের রিপোর্টে। সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা করেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নিজ আসনে অনেক ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনী আচরণ বিধিতে কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলা যাবে না। কেউ কেউ আমার বিরুদ্ধে আক্রমণ করে কথা বলছে। আমাদের 2,80,000 ভোটারের মধ্যে অর্ধেক ভোটারই নাই, কিংবা অর্ধেক ভোটারকে খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? এটা আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশনকে, যদি ফেরত না পাওয়া যায় তাদেরকে তাদের ভোটগুলো বাতিল করার জন্য। ঢাকা উত্তর কিংবা দক্ষিণ বসে নেই বিএনপির অন্যান্য প্রার্থীরাও। সকাল থেকেই কর্মী সমর্থক দিয়ে নিজেদের প্রচারণা চালান তারা। আপনারা ইচ্ছা করে এই ধরনের উস্কানিমূলক আচরণ করার মাধ্যমে আপনারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা তো থাকেই, পরিবেশকে যাতে নষ্ট করতে না পারে। কারণ আমি মনে করি যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা এলাকার উন্নয়ন, মানুষের উন্নয়নই চায়। বিএনপির আনা অভিযোগ প্রত্যাখ্যান করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার দাবি জানান জামাতের প্রার্থীরা। 2024-এর ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবোত্তর যে বাংলাদেশ, সে বাংলাদেশের মানুষ তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ, কাদের হাতে বাংলাদেশের নেতৃত্ব দিলে বাংলাদেশ উন্নত হবে। প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তবে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ তাদের। আমরাঙ্গীরচরের 56 নম্বর ওয়ার্ডে আমরা একটি অফিস উদ্বোধন করেছিলাম আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে। আমরা আজকে জানতে পারলাম যে সেই অফিসটি একদল উচ্ছৃঙ্খল লোক এসে প্রভাব খাটিয়ে সেই অফিসটি বন্ধ করে দিয়েছে। কেন্দ্রে নিরাপদে যেতে পারবেন কিনা, আবার বিগত বছরগুলোর মতো দেখা যাবে যে ভোট কি আগেই হয়ে গেছে কিনা, অথবা ভোট গণনার সময় কোনো সমস্যা হবে কিনা, এই শঙ্কাটাও মানুষের মধ্যে আছে। যেই উৎসাহ নিয়ে মানুষ মুখিয়ে আছে নির্বাচনের জন্য, আমার মনে হয় সেই ক্ষেত্রে মানুষের নির্বাচনটা সুষ্ঠু হবে। জয়ের বিষয়ে আশাবাদী সব দলের প্রার্থীরাই। ভোটারদের আশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে হাঁটবে দেশ। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর ঢাকা 16 আসন থেকে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, ভোটারদের মন জয়ের প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন দেখছেন? জি ফারিয়া, যেমনটি বলছিলেন, জমে উঠেছে নির্বাচনী প্রচারণায়। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 16 আসনের মিরপুর পল্লবী এলাকায়। আমরা যদি একটু বলি যে এইখানে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা বা উঠান বৈঠক করছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। আমরা সরাসরি তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে তার কি নির্বাচনী ইশতেহার রয়েছে এবং তিনি বিজয়ী হলে এই অঞ্চলের মানুষের জন্য কি করবেন, আমরা একটু জানার চেষ্টা করি। যদি একটু বলতেন আপনার নির্বাচনী ইশতেহারগুলো একটু বলতেন। ধন্যবাদ। আমি তো পল্লবী এবং রূপনগর এলাকা হচ্ছে আমার আসনের অন্তর্ভুক্ত। তো পল্লবীতে তো নিম্নবিত্ত আয়ের মানুষের বসবাস বেশি এবং বেশ ঘনবসতি। এখানে জীবনযাত্রার মান উন্নয়নটাই হচ্ছে আমার প্রথম চিন্তা চেতনা। এর মধ্যে আমি যেটা মনে করি যে এখানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো সরকারি হাসপাতাল নাই,
তারপরে আরও বড় সমস্যা হচ্ছে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি। তো অগ্রাধিকার ভিত্তিতে আমি এই কাজগুলোর প্রতি দৃষ্টি দেব যদি জনগণ আমাকে দায়িত্ব দেয়। নির্বাচন তো মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, কখনো কখনো একটু আশঙ্কা হয় যে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না। আমাদের প্রচারণায় বিভিন্ন সময়ে বাধা দেওয়া হয়েছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, বাট আমরা আশা করি যেন একটি সুন্দর নির্বাচন হয়, ফ্রি ফেয়ার ইলেকশন হয়। আমরা যেমনটি শুনছিলাম আব্দুল বাতিনের সঙ্গে, তিনি বলছিলেন যে নির্বাচন নিয়ে তিনি শঙ্কা থাকলেও তিনি বিশ্বাস করছেন যে সুন্দর একটি ভালো নির্বাচন হবে। এবং আমরা যদি একটু বলি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী রয়েছেন আমিনুল হক, তিনিও কিন্তু তার মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এইখানে মোট 11 জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে এখানে কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থী নেই, প্রত্যেকেই দলীয় প্রার্থী রয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা পরবর্তীতে আরও কোনো তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো। ফারিয়া। রাজীব, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 21 বছর পর আগামীকাল খুলনা বিভাগ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তার এই সফর ঘিরে খুলনা নগরীকে সাজানো হয়েছে নতুন রূপে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল, গণসংযোগে ব্যস্ত দলীয় নেতাকর্মীরা। জনসভায় প্রায় 10 লাখ মানুষ উপস্থিত হবে বলে আশা তাদের। নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খুলনায় জনসভা শেষে যশোর যাবেন তারেক রহমান। সেখানে বিরামপুর সরকারি আদর্শ প্রাইমারি স্কুল মাঠে দলের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন তিনি। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো। আমরা 10 লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাই। 4 ধর্মের মানুষ নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শেরপুরের পৌর পার্ক মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। পরে জামালপুরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নির্বাচিত প্রতিনিধিরা প্রতি বছর পারিবারিক সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। প্রতিনিধিতে পাঠান তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। নির্বাচনী সহিংসতায় প্রাণ হারানো শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাত সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত শেষে পরিবারকে সমবেদনা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর শহরের পৌরপার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমির বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে জাতির বাক পরিবর্তনের দিন। না মানে গুলামি, আজাদি না গুলামি, আজাদি না গুলামি। তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ। 4 ধর্মের মানুষ নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্মের মানুষের দেশ। এই 4 ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই ইনশাআল্লাহ। পরে জামালপুরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে আমির বলেন, ক্ষমতায় গেলে প্রতি বছর এমপিরা দিবে পারিবারিক সম্পদের হিসাব। ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্য তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। সাকিব আল হাসান, RTV। আগামীকাল চট্টগ্রাম ও কক্সবাজারে আলাদা 5টি জনসভায় অংশ নেবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী জনসভাগুলোর মধ্যে নগরীতে 1টি সহ চট্টগ্রাম জেলে অনুষ্ঠিত হবে 3টি এবং কক্সবাজারে অনুষ্ঠিত হবে 2টি জনসভা। এছাড়া আগামী 5 ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী পদযাত্রা কার্যক্রম শুরু করেছে এনসিপি। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, আবু সাইদরা যে কারণে জীবন দিয়েছেন এবং সেই প্রেরণা নিয়ে আরও প্রায় 1400 শহীদ আত্মত্যাগ করেছেন। তাদের এই আত্মত্যাগের কিছুটা হলেও প্রতিদান দেওয়ার দায় রয়েছে। এই লড়াই স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী বলেও মন্তব্য করেন তিনি।
গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আবু সাঈদরা যে কারণে জীবন দিয়েছেন এবং তার প্রেরণা নিয়ে আরও প্রায় 1400 শহীদ জীবন দিয়েছেন, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কিছুটা হলেও আমরা প্রতিদান দিতে পারবো এবং আমাদের এই লড়াইটা স্বল্পমেয়াদী নয়, এই লড়াইটা দীর্ঘমেয়াদী। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখতে চান না জানিয়ে গণভোটে সবাইকে ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। অভিযোগ করে বলেন, গণভোটের নামে একটি গোষ্ঠী বাংলাদেশকে উগ্রপন্থী পাকিস্তানের মতো রাষ্ট্র বানাতে উঠে পড়ে লেগেছে। দুপুরে রংপুর নগরীর নবাবগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। JM কাদের আরও বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নারীদের ক্ষমতায়ন ধ্বংস করেছে। এ সময় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন জাপা চেয়ারম্যান। গণভোট করার কোনো অধিকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই। কোনো কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনো গণভোট ডাকতে পারে না। একটি নির্বাচিত সরকারই শুধু গণভোট করতে পারে, একটি নির্বাচিত সংসদই শুধু যে কোনো সংস্কার করতে পারে আইনগতভাবে। কাজে এই সমস্ত কাজ আমি মনে করছি বেআইনি না। আমার ধারণা এগুলো একদিন প্রমাণ হবে যে এগুলো দেশদ্রোহিতা। নির্বাচনী প্রচারে শুধু আচরণবিধি লঙ্ঘনই নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। এদিকে সিইসির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার কথা জানিয়েছে জামায়াতের নারীরা। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। 2 ঘন্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, মানুষের আবেগ ও ধর্মীয় বিশ্বাস নিয়ে খেলছে একটি দল। খুবই দুর্ভাগ্যজনক আর কি যে মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। আমরা মনে করি এটা আরপিওর স্পষ্ট লঙ্ঘন। এরকম আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা বলেছি তাদেরকে। নির্বাচনী দায়িত্বে বিএনসিসি ছাত্রদের যুক্ত রাখা ঠিক হবে না বলে মতামত তুলে ধরেন তিনি। আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। এদিকে সিইসির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন জামায়াতের নারী শাখার 4 প্রতিনিধি। তারা সিইসির কাছে স্মারকলিপি জমা দিয়ে ভোটের মাঠে নারীদের বাধা দেওয়ার কথা জানান। শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? পরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ভোটের প্রচারে নারীদের নিরাপত্তা দাবি জানান। সাইবার সিকিউরিটি আইনেও আমরা বিষয়টাকে দেখছি, এটা আরো উচ্চ পর্যায়ের। আশা করি তদন্ত করে সেই সমস্ত বিষয়গুলো তারা নিশ্চিত হবে। নাজমুল হুদা, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি 55% ছাড়িয়ে যেতে পারে বলে আশা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। তবে একই সঙ্গে নির্বাচনের সময় বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা ঘটতে পারে বলেও আশঙ্কা তার। দুপুরে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত এক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 91 থেকে এখন পর্যন্ত সব নির্বাচনে সহিংসতা ছিল, তবে এবারে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে। এজন্য সাংবাদিকদের যথেষ্ট দায়িত্ব আছে এবং সাংবাদিকদের নিরাপত্তাও খুব জরুরি বলেও উল্লেখ করেন। কিছু লোক ভোট দিতে নাও যেতে পারে, এটা সবসময় হয়। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে যায়, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছে।
নির্বাচন চলাকালে কেউ ইন্টারনেট বন্ধ করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রামের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনী প্রচারে নিজেদের মধ্যে মারামারির ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি বলার সুযোগ নেই। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। লেভেল প্লেইং ফিল্ড এটা আমাকে কিন্তু অনেক আগের শব্দ, মানে কতগুলি শব্দ কিন্তু সব সময় ইউজ হয়, এই শব্দগুলি ইউজ হচ্ছে। এখন কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না, বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং ইলেকশনটা লেভেল প্লেইং ফিল্ডেই হবে। 136 কোটি টাকা পাচার মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে 4 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রোববার বিকেলে কেরানীগঞ্জ কারাগার থেকে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আনা হয়। এদিকে তলবে না আসায় ঘুষ দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। প্রথমবারের মতো দুদকের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। গণঅভ্যুত্থানের পর অর্থ পাচার, শেয়ার কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা হয় বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী বেক্সিমকো গ্রুপের এই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। ঋণের নামে 136 কোটি টাকা লুট করে পাচারের মামলায় রিমান্ডে নেওয়া হলো তাকে। বিবিএলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি রপ্তানি দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরির মাধ্যমে 136 কোটি 98 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে আপনারা জানেন যে ইতিমধ্যে মামলা রুজু হয়েছিল। সেই মামলা সংক্রান্তে সালমান ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিন দুদকের আবেদনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত 29 জানুয়ারি তলবে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তাদের টিমের অন্যান্য সদস্যদের নিকট প্রতীয়মান হয়েছে যে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন, সেই কারণে তাকে তার বিদেশ যাত্রা রহিতকরণের জন্য বিজ্ঞ আদালতের আদেশে এটা নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। এদিকে ব্যাংকে 8,000 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক চুক্তির সম্ভাব্য তারিখ হিসেবে আগামী 9 ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে চুক্তির খসড়া ও নির্ধারিত তারিখে সইয়ের অনুমোদন চেয়ে সরকারের উচ্চ পর্যায়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই চুক্তি সই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের উপর গড়ে 20% ট্যারিফ প্রযোজ্য। সরকার আশা করছে নতুন চুক্তির মাধ্যমে এই হার আরও কমানো সম্ভব হতে পারে। চব্বিশের গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় আগামী 5 ফেব্রুয়ারি সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে এই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়। এছাড়াও এই ট্রাইব্যুনালে আরও 2টি মামলার বিচারিক কার্যক্রম হয়। ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন। অপরাধীদের চেহারা ভিডিওগ্রাফের বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন। কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার চেয়েছেন জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশন নামের নতুন সংগঠন। একই সাথে আসন্ন নির্বাচনে গণভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে তাদের খোঁজ এখন আর কেউ রাখছে না বলেও আক্ষেপ তাদের।
কারওয়ান বাজারে একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানকে সিনিয়র সহ সভাপতি, শহীদ ইয়ামিনের পিতা মোহাম্মদ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল্লাহ মাহবুব জুবায়ের। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াতকে বিতর্কিত করতেই এমন ঘটনা হয়েছে। এর পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন থাকারও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এই বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে জামায়াতের নারী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিযোগ দায়ের করা হবে বলেও জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহমুদ। টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। ঠাকুরগো রেখে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। জামায়াতের আমিরের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করায় দেশব্যাপী যে আলোচনা চলছে তা সঠিক হলে সেটি পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা, এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রশ্ন তোলেন, 9 ঘণ্টা আগে দেয়া নারী বিদ্বেষী পোস্ট দেশব্যাপী ছড়িয়ে পড়ার পর অ্যাকাউন্ট হ্যাকের যে দাবি করা হয়েছে তা কতটা বিশ্বাসযোগ্য? জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণে তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। পরে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে রূপ নেয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ ঢাবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জামায়াত আমিরকে অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। জাতীয় নির্বাচনের আগে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয়। জানুয়ারি মাসের প্রথম 28 দিনে প্রায় $300 মিলিয়ন প্রবাসী আয় এসেছে বলে তথ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা গত বছরের একই সময়ের তুলনায় 50% বেশি। এ বিষয়ে একাধিক ব্যাংক কর্মকর্তা জানান, সাধারণত দেশে 2 ঈদের আগে প্রবাসী আয়ের এমন প্রবাহ বাড়ে। এখন মূলত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী খরচ মেটানোর জন্য প্রবাসী আয় আসছে বলে মনে করছেন তারা। যেসব দেশে প্রবাসী বাংলাদেশের সংখ্যা বেশি, সেসব দেশে অনেক প্রার্থীর জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে, যা প্রবাসী আয়ের নামে দেশে আসছে। নির্বাচনের আগ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছেন এই ব্যাংক কর্মকর্তারা। সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা, এই তৃপ্ত প্রত্যয় সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবিতা উৎসব 2026। এবারের উৎসব উদ্বোধন করেন জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সরকার একই মঞ্চে ধর্মীসহ সব ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে, যার ফলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একই মঞ্চে সংস্কৃতি চর্চার স্বাধীনতা পেয়েছেন। এমন সংস্কৃতি পরবর্তী সরকারগুলো
অনুসরণ করবে বলে আশা করেন তিনি। রক গান, নজরুল, রবীন্দ্র সকল কিছু এক মঞ্চে আমরা উদযাপন করতে পারি, এটা আমি মনে করি বাংলাদেশের ইনক্লুসিভ কালচারের একটা পথরেখা হয়ে থাকবে। রিভারভিউ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুর রহমান বকুল বলেন, রিভারভিউ ইন্টারন্যাশনাল স্কুলের পড়ালেখার মান অত্যন্ত প্রশংসনীয়। তিনি স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকার আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, তাদের দক্ষতা ও নিষ্ঠার ফলেই শিক্ষার্থীদের শিক্ষার মান ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ আসলাম। এছাড়া রিভারভিউ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।